আপনারা প্রায় আমাদের কাছে জানতে চান তালাশের পরবর্তী পর্বের বিষয়বস্তু কি। আমরা কখনো আগাম বলতে পারি, কখনো পারি না, কিন্তু অনেক ভাবনার পর এটা পরিষ্কার হয়েছে যে মানুষের চেয়ে বড় বিষয় আর কিছু নেই। তালাশের প্রথম পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত সময় যদি বিবেচনা করেন তাহলে দেখবেন ভুয়া মুক্তিযোদ্ধা থেকে শুরু করে ভুয়া ডাক্তার, ভেজাল খাবার, মাদক, হত্যাকাণ্ড, পেশাদার খুনি বা কঙ্কাল চুরি, যাই ধরুন না কেন সবকিছুর সাথেই আসলে মানুষেরই গল্প ছিল। তালাশের এবারের পর্বের বিষয়বস্তু সরাসরি মানুষ। এবার আমরা আপনাদেরকে সেই সব মানুষদের গল্প শোনাবো যারা শত শত বছর ধরে একটা দেশে বসবাস করে, কিন্তু সেই দেশই তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। কত প্রজন্ম ধরে একটা দেশে বসবাস করলে নাগরিক হওয়া যায় সে সংজ্ঞা আমরা জানি না। বিভিন্ন দেশের বিভিন্ন রকম নিয়ম কানুন থাকে। একটা দেশের গড়ে ওঠার ইতিহাস থাকে, সীমানার ইতিহাস থাকে, থাকে সেই সীমানাবন্দী মানুষদেরও ইতিহাস। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু রোহিঙ্গাদেরও আছে শত শত বছরের ইতিহাস। সেই ইতিহাস আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের ভেতরের ইতিহাস। অষ্টম শতাব্দীর কথা। কয়েকটি আরব মুসলিম বাণিজ্য বহর আরাকান তীরবর্তী রামরি দ্বীপের পাশে বিধ্বস্ত হলে জাহাজের আরোহীরা রহম রহম অর্থাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তখন থেকেই আরাকানের স্থানীয় লোকজন তাদেরকে রহম গোত্রের লোক বলে ডাকত। তারা সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। কালের বিবর্তনে সেখানেই বেড়ে ওঠে তাদের বংশধররা। ধীরে ধীরে রহম শব্দটি পাল্টে গিয়ে রোয়াই এবং সর্বশেষ রোহিঙ্গা নাম ধারণ করে। কিন্তু এই ইতিহাস নিয়েও বিতর্ক আছে। কোনো ইতিহাসবিদ মনে করেন তারা আফগানিস্তানের ঘোর প্রদেশের রোহা জেলার অধিবাসীদের বংশধর। কেননা বাংলার প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আফগানিস্তানের রোহা জেলার কিছু ব্যক্তিকে ইসলাম প্রচারের জন্য আরাকান রাজ্যে পাঠিয়েছিলেন। সেই রোহা বা রোহাং অথবা রোহাইন শব্দ থেকেই আসে রোহিঙ্গা। এ দুটি ঘটনা থেকে এটা পরিষ্কার যে নানান জাতির সংমিশ্রিত সুন্নি মুসলমান এই রোহিঙ্গারা। এরা চট্টগ্রাম কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলে। নবম শতকে আরব, মোগল, তুর্কি, পরে পর্তুগিজরা সাবেক বার্মা বা বর্তমানের মায়ানমারে বসতি করে। এই ভিনদেশীদের দ্বারাই আকিয়াবকে রাজধানী করে আরাকান রাজ্য গড়ে ওঠে, যার বর্তমান নাম রাখাইন রাজ্য। ও রাজ্জাক নামে একজন, উনি আবার অং সান সুচি যে বর্তমান ওনার বাবা অং সান, যিনি উনি ওনার ছাত্র ছিলেন। অং সানের সাথে যৌথভাবে ওনারা ঘোষণা দিলেন যে এখানে আরাকান এবং বার্মা নামে কোনো আলাদা রাষ্ট্র নেই, একটাই রাষ্ট্র, সেটা হলো মানে বার্মা। ওনাদের পলিটিক্যালি কারণে এটাকে রাখাইন রাজ্য হিসেবে এটাকে পরিচিতি যেতে চাচ্ছে। এই আরাকান রাজ্য ছিল মুঘল সাম্রাজ্যের অধীনে। 1775 সালে মগরা আরাকানে আক্রমণ করলে রোহিঙ্গারা যুদ্ধে পরাজিত হয়। এ সময় রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে বনে ও নাফ নদীর তীরবর্তী এলাকায় আশ্রয় নেয়। 1825 সাল ইংরেজদের দখলে চলে যায় বার্মা। আরাকান আবার স্বায়ত্তশাসন ফিরে পায়। এরপর বাঙালি ও ভারতীয়রা বর্তমান মায়ানমারের রেঙ্গুন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ে। পিছিয়ে পড়ে বার্মিজরা। এজন্য তারা দায়ী করত রোহিঙ্গাদের। তখন থেকে বাড়তে থাকে বার্মিজ রোহিঙ্গাদের শত্রুতা। মক্কা ডাকাতি নামে একটা কথা আছে। মুসলমানদেরকে গণহারে যখন কাটা শুরু হচ্ছিল তখন ওনারা মানে ওখানে স্থায়ীভাবে টিকতে না পেরে তখন ওনারা চলে আসছে। আর খানের মধ্যে সংখ্যাগুরু মুসলমান, অন্য কোথাও মানে 2% পর্যন্ত নেই। তো এটা বাদ দিলে ওনারা সম্পূর্ণ এই দেশটাকে মানে একটা ধর্মের আন্ডারে নিয়ে আসা যাবে, এটা মনে করি আর কি। এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি মায়ানমারের রোহিঙ্গাদের অধিকার আদায়ের আন্দোলনের একজন নেতা। বাংলাদেশে থাকেন প্রায় 20 বছর। বাংলাদেশেরই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রিও নিয়েছেন। কিন্তু তিনি শুধু একা নন। মায়ানমারে রোহিঙ্গাদের সাথে মগ আর রাখাইনদের বারবার দাঙ্গা হয়েছে এবং তার ফলে কত মানুষ বাংলাদেশে ঢুকে পড়েছে এবার সেই চিত্র দেখুন। 1947 সাল দেশ ভাগ হলো। নাফ নদীর এপার ওপার সীমান্ত দাঁড়িয়ে গেল। 1948 সালে স্বাধীন হলো তৎকালীন বার্মা।
রোহিঙ্গাদের সাথে সংঘর্ষ শুরু হলো মগ আর রাখাইনদের। এটা চরম পর্যায়ে পৌঁছালো 1962 সালে, যখন বার্মায় সামরিক শাসন জারি হলো। শেষ পর্যন্ত 1971 সালে রোহিঙ্গাদের নাগরিকত্বই কেড়ে নিল তৎকালীন বার্মিজ সরকার। আরও 3 বছর পর 1974 সালে চলে গেল রোহিঙ্গাদের ভোটাধিকারও। 1978 সালে বার্মায় শুরু হলো রোহিঙ্গা নিধন। মাঝখানের নাফ নদী পেরিয়ে 2.5 লাখ রোহিঙ্গা ঢুকে পড়ল বাংলাদেশে। এটা প্রথম ধাপ। 1988 সালে এসে মায়ানমারে স্বাস্থ্য আর শিক্ষার অধিকারও হারিয়ে ফেলল রোহিঙ্গারা। 2 বছর পর 1990 সালে আবার শুরু হলো রাখাইন রোহিঙ্গা দাঙ্গা। দ্বিতীয়বারের মতো রোহিঙ্গারা ঢুকে পড়ল বাংলাদেশে, এবার 3 লাখেরও বেশি। পরে আন্তর্জাতিক চাপে 2 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাধ্য হয় মায়ানমার। 2011 সাল থেকে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে দেশটি, কিন্তু নাগরিকত্বের স্বীকৃতি এখনো জোটেনি রোহিঙ্গাদের ভাগ্যে। সবাই মনে করছিল যে অং সান সু চি যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন নেত্রী, তো সেই হিসেবে উনি হয়তো মুসলমানদের প্রতি একটা সিম্পেথি ছিল। তো গণতন্ত্র তো একজন নেত্রীর দ্বারা কোনো পরিচালিত না, এখানে তো যে কেউ আসতে পারে। তারা যদি অস্বীকার করে যে রোহিঙ্গাদেরকে আমরা এখান থেকে নেব না, তখন বাংলাদেশে একটা হয়তো ইন্টারন্যাশনাল একটা সমাধানের একটা পথ বের করা। রোহিঙ্গারা যতদিন থাকবে বাংলাদেশ এবং বার্মার মধ্যে ঠান্ডা একটা যুদ্ধ মনে হয় থাকবে। প্রায় 2 লক্ষাধিক রোহিঙ্গাকে প্রত্যাবাসন করাও হয়, কিন্তু প্রকৃতপক্ষে যাদেরকে প্রত্যাবাসন করা হয়েছিল এরা বা কিংবা সমান সংখ্যক রোহিঙ্গা পরবর্তীকালে নানাভাবে এদেশে এসে আশ্রয় গ্রহণ করে। এসব তো কাগজ কলমের হিসাব, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা কখনোই কোনো নির্দিষ্ট সাল অনুসরণ করে ঘটেনি। প্রতিদিনই একজন করে যেসব রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ছে তার কোনো সঠিক তথ্য, তার কোনো সঠিক হিসাব বা পরিসংখ্যান আসলে কারো কাছেই নেই। আপনি কোথা থেকে এসেছেন? মাইমা থেকে। এখন কত টাকা দিয়ে আসলেন? 1000 টাকা। কেন আসছেন? এই তো মগবে অত্যাচার করে আমার মারে ধরে রেখে দেয়। 1991 সালে বাংলাদেশে ঢুকে পড়া সেই 3 লক্ষাধিক রোহিঙ্গা টেকনাফের দমদমিয়া, মথনি, লেদা ও নয়াপাড়া আর উখিয়ার কুতুপালং, ঘুমধুম এলাকায় শরণার্থী ক্যাম্পে বসবাস শুরু করে। তবে টেকনাফের নয়াপাড়া এবং উখিয়ার কুতুপালং 2 শরণার্থী শিবির সরকারিভাবে স্বীকৃতি পায়। নয়াপাড়ার ক্যাম্পে প্রায় 14,500 শরণার্থী এবং অপর ক্যাম্প কুতুপালংয়ে 10,206 জন শরণার্থী নথিভুক্ত হয়। ক্যাম্পে থাকা এসব রোহিঙ্গাদের প্রত্যেকের সন্তান সংখ্যা গড়ে 6 থেকে 7 জন, বিয়েও একাধিক। 20 বছরে 2 ক্যাম্পে জন্ম নিয়েছে প্রায় 47,000 শিশু, মারা গেছে 11,000, অর্থাৎ আরো 36,000 রোহিঙ্গা বেড়ে উঠছে ক্যাম্প দুটিতে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 7 জন। কাগজপত্রে 28-29,000 শরণার্থীর কথা বলা হচ্ছে, কিন্তু মূলত এটার সংখ্যা আরো অনেক বেশি। না অনুমতি না, বাইরে শুধু কাজ না, একটু বাজারে একটু সামান্য ট্রিটমেন্টের জন্য যাওয়ার নিষেধ। এই বৃদ্ধকে দেখুন, মুষলধারে বৃষ্টিও হার মেনেছে তার কাছে। নিবন্ধনকৃত ক্যাম্প থেকে বেরিয়ে বাজারে এসেছেন তিনি। অবশ্য এই বাজার নাকি রোহিঙ্গাদের জন্যই, অর্থাৎ কুতুপালংয়ের এই বাজার রিফিউজি বাজার নামে পরিচিত। ওটা বাইরে আসতে পারেন না পারলে তো আবার দিবে। রোহিঙ্গাদের দোকান আছে, ওখানে আছে, ভিতরে অনেক দোকান আছে। এই খুদে ব্যবসায়ীর কথার সূত্র ধরে তালাশ টিম খুঁজতে থাকলো রোহিঙ্গাদের দোকান। বেশি কষ্ট করতে হয়নি, পাওয়া গেল বেশ কয়েকটি দোকান। মুদি দোকান, ওষুধের দোকান, মোবাইলের দোকান, হোটেল থেকে শুরু করে সব দোকান, অর্থাৎ বাজারের অর্ধেকটা জুড়েই দখল করে নিয়েছে তারা। না দোকান দেওয়া যায় না, ওখানে তো রাশন পাওয়া যায় না, আমি তো রেশন পাইনি। বার্মাতে দোকান করা তো একটু এটা অফার আছে। এসব শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিবারের আকৃতির এমন দৃশ্য দেখার পর যদি শোনেন যে শরণার্থী শিবিরগুলোতে 20 বছর আগে রোহিঙ্গাদের যে সংখ্যা ছিল এখনো ঠিক তাই, তাহলে নিজের অঙ্কজ্ঞান নিয়ে নিজেই প্রশ্ন তুলতে পারেন।
কিন্তু বাস্তবতা আসলে এটাই। আর এটাই যদি বাস্তবতা হয় তাহলে বেড়ে যাওয়া রোহিঙ্গারা আসলে যাচ্ছে কোথায়? কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির। তবে এই ক্যাম্প সরকারিভাবে স্বীকৃত নয়। সরকারি স্বীকৃত ক্যাম্পের সাথেই এই ক্যাম্প রোহিঙ্গারা গড়ে তুলেছে পাহাড় কেটে। দূর থেকে দূরে থাক, কাছে গেলেও বোঝার উপায় নেই কোনটা বৈধ আর কোনটা অবৈধ ক্যাম্প। 70,000 হুজন মানে রেজিস্টার হয়েছে না সরকার তিনদে আরা নতুন রিহুজি। এভাবে আরো 5টি ক্যাম্পে আছে আরো প্রায় 3.5 লাখ রোহিঙ্গা। আর টেকনাফ, উখিয়া, রামু, বান্দরবানের লামা, চট্টগ্রাম সহ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো 2 লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের জনসংখ্যা বৃদ্ধির হার এতটাই বেশি যে আগামী 5 বছরে এ সংখ্যা স্থানীয় জনগোষ্ঠীর দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তো 11 জন 12 জন আছে। আচ্ছা হবে ওইজন 2 তাদেরকে শেল্টার দিচ্ছে, বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছে স্থানীয়, তারা এদেরকে দেশের বলে সার্টিফিকেট করতে, তাদের সার্টিফিকেট দিচ্ছে, তাদের কর্মসংস্থানের জন্য রিক্সা দিচ্ছে, তাদেরকে সেলাই মেশিন দিচ্ছে, নগদ টাকা দিচ্ছে। টেকনাফ ইউনিয়নের বড়ইতলা গ্রাম। মায়ানমার থেকে আসা 6 বোন আর 1 ভাইয়ের এক পরিবারকে পাওয়া গেল। তাদেরই একজন তাসলিমা, যে কিনা রোহিঙ্গা হয়েও এনজিও থেকে ঋণ পাচ্ছে। স্বামী নেই, তাই স্বামীর নামের জায়গায় ভাইয়ের নাম বসাতে হয়েছে, আর স্বামীর ছবির জায়গায় বসাতে হয়েছে ভগ্নিপতির ছবি। স্বামীর নামের জায়গায় ভাইয়ের নাম দিয়েছেন কেন? স্বামী নাই দিতালা ভাইয়ের নাম দিই। শুধু ছবি বা পরিচয় অদল বদল নয়, বাংলাদেশে আরো অনেক ধরনেরই কাগজপত্র তৈরি করে নিতে পারে রোহিঙ্গারা। হয়তো ভাবছেন এত সব কিছু স্থানীয় কারো সহযোগিতা ছাড়া আসলে করা সম্ভব কিনা। না, সম্ভব নয়। একটা বিরতিতে যাচ্ছি। স্থানীয় লোকজন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে বৈধতার নানান কাগজপত্র তৈরিতে সহায়তা করে। এসব জনপ্রতিনিধিদের কাছ থেকে সনদ নিতে নিতেই রোহিঙ্গাদের কেউ কোনো একদিন যদি নিজেই জনপ্রতিনিধি হয়ে যায় তাহলে? অনুসন্ধান বলছে টেকনাফ উপজেলায় নাগরিক সনদ, জন্ম সনদ পেতে তেমন কোনো কষ্ট করতে হয় না রোহিঙ্গাদের, কারণ রাজনৈতিক নেতাদের স্বার্থেই তারা এসব পেয়ে যাচ্ছে। টেকনাফ উপজেলা পরিষদ থেকে সনদপত্র যেমন দিয়ে দিচ্ছে, ঠিক তেমনি বাতিলও করা হচ্ছে। আগে দিছিলাম, কিন্তু আগে দিছিলাম যে ওখানে আমরা ছিলাম, ওখানে আসছিল সবাই, এখানে আসে, সেইভাবে আমরা এদিকে করছিলাম। ভোটার তালিকায় রোহিঙ্গা চিহ্নিত করতে গিয়ে প্রথমেই যার নাম পাওয়া যায় সে খুরশিদা বেগম, টেকনাফ ইউনিয়ন পরিষদের একজন সদস্য। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে এই খুরশিদা বেগমও রোহিঙ্গাদের একজন। তার বাবার সাথে মায়ানমারের একটি জঙ্গি সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ আছে। ওইগুলি নিয়ে তো গ্রেপ্তার করে নাই, এমনি এসে তা নাই লোকে এসে তো ধরে নিয়ে গেছে। মোহাম্মদ হাশেম মায়ানমার থেকে আসা রোহিঙ্গা। 15 বছর ধরে তিনি দুবাই আসা যাওয়া করেন। দুবাইয়ের টাকা দিয়ে জমি কিনে এখন এই বাড়ির মালিকও বনে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের নাগরিক না হয়েও এই সুযোগ তিনি পেলেন কিভাবে? আমার মায়ের দেশে এখানে, আমার দেশে এখানে, আমি জানি না আমি কেখানে জন্ম হয়েছে, আমি জানি না। এবার পাসপোর্ট ছাড়াই একজন রোহিঙ্গা পাড়ি দিয়েছেন সৌদি আরবে, কারণ তিনি গেছেন নদী পথে। পরে অবশ্য জেদ্দা থেকে বাংলাদেশি পাসপোর্ট বানাতে কষ্ট হয়নি ওই রোহিঙ্গা ব্যক্তির। প্রথম দিকে যখন রোহিঙ্গারা আসে তখন আপনার এই অনেক পাসপোর্ট আমার জানা মতো অনেক রোহিঙ্গারা বিভিন্নভাবে পাসপোর্ট সংগ্রহ করে। বর্তমানে যেমন আমি মনে করি এই কক্সবাজার জেলা থেকে এই রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া অলমোস্ট অসম্ভব। রোহিঙ্গাদের কাছে অন্য কোনো দেশে চলে যাওয়ার জন্য বাংলাদেশ একটা লোভনীয় ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচিত হয়, কারণ শরণার্থী শিবিরগুলো থেকে এনজিও গুলোর মাধ্যমে আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডা বা যুক্তরাজ্যে চলে যাওয়ার একটা সুযোগ ছিল তাদের সামনে, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম। বরং সে আশায় আরো রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের উপর চেপে বসা বোঝা দিনকে দিন আরো ভারী হয়েছে। টেকনাফ উপজেলায় 2008 সালে ভোটার হন 1,11,984 জন। 2009 সালে হালনাগাদ করার সময় নতুন ভোটার আবেদন করেন 7,897 জন, কিন্তু তার মধ্যে 4,458 জনের আবেদনই বাতিল হয়ে যায়, কারণ যাচাই বাছাইয়ে দেখা যায় তারা সবাই মায়ানমারের নাগরিক। উখিয়া উপজেলার ভিটাখালী গ্রামের কামাল হোসেন, মালিক ড্রাইভার, টেকনাফের দিলরুবা বেগম, মোহাম্মদ হাশেম সহ শতাধিক ব্যক্তির নাম পাওয়া গেছে যারা প্রত্যেকে রোহিঙ্গা কিন্তু বাংলাদেশের নাগরিক, কিন্তু তাদের ধরার উপায় নেই, কারণ মুখোমুখি হলেই তারা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে দেয়। হালনাগাদের সময় 62,509টি আবেদনের মধ্যে
45,866টি আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। খোদ বাংলাদেশে যখন বেকার সমস্যা প্রকট, তখন এসব রোহিঙ্গা সেই সমস্যাকে আরো প্রকট করে তুলছে। বাংলাদেশেরই লাখো মানুষ যখন বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে দেশে টাকা পাঠাচ্ছে, তখন মায়ানমারের মানুষ এসে বাংলাদেশের শ্রমবাজারে ভাগ বসাচ্ছে। শুধু কাগজপত্র তৈরি করেই বাংলাদেশের মানুষের সাথে মিশে যাচ্ছে না এসব রোহিঙ্গা, বরং তার চেয়েও আরো সহজ পথ জানা আছে তাদের, আর সেটা হচ্ছে বিয়ে করা। উখিয়া বাজার বাস স্ট্যান্ড, এখানে তালাশ টিমের সাথে পরিচয় হলো আল আমিন নামের এক রিকশা চালকের। 5 বছর আগে বাংলাদেশে আশ্রয় নেয় সে। এরপর বাঙালি এক মেয়েকে বিয়ে করে বাংলাদেশে পুরো আস্তানা গেড়ে বসেছে মায়ানমারের আল আমিন। হ্যাঁ, বর্মা থেকে আমি একা আসছি, আমার মা বাবা বেগুন এখানে, আমি এখানে বিয়ে করছি, এখানে আস্তানি শাশুড়ি জায়গা দিয়েছিল। নুরুল ইসলাম দয়ালু ব্যক্তি বলতে হবে তাকে, কারণ রোহিঙ্গাদের বিয়ে করে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। বারবার বিয়ে করে দেয় করা যায় না। আপনি করছেন কি? আমি করছি যে এখন বিপদ পড়ে গেছে উনি, সেজন্য আমি বিয়ে করছি। একটা দেশের ভেতরের মানুষদেরকেই নিয়ম মানানো অনেক সময় কঠিন হয়ে পড়ে, আর অন্য কোনো দেশের মানুষ বাংলাদেশে এসে এদেশের প্রকৃতি এবং সম্পদকে ভালোবাসবে এবং সেগুলো রক্ষার চেষ্টা করবে, সে আশা করা আর আকাশ কুসুম স্বপ্ন দেখা হয়তো সমান কথা। বাংলাদেশে থেকে যাওয়া রোহিঙ্গাদের কাছ থেকেও তেমনটা হয়তো কেউ প্রত্যাশা করেনি, আর বাস্তবতাও তেমন ঘটেনি। টেকনাফের বৈদ্যনাথ পাহাড়, 10 বছর আগেও এখানে দিনের বেলা হিংস্র প্রাণীর ভয়ে কোনো মানুষ ঢুকতে সাহস পেত না। 10 বছরের ব্যবধানে সেই হিংস্র প্রাণীরা কোথায় গেছে কে জানে। তবে জায়গাটা এখন রোহিঙ্গাদের দখলে। একসময় যেখানে ঘন বন ছিল তা আজ উজাড়, সেখানে এখন রোহিঙ্গাদের বসবাস। এই পাহাড়গুলোর মালিকও নাকি তারা। বন পাহাড় উজাড় করে যে আবাস গড়ে তুলেছে রোহিঙ্গারা, তা যে সাময়িক নয়, তার সবজি বাগান, দোকান, মসজিদ আর মাদ্রাসার মতো স্থাপনা দেখলেই টের পাওয়া যায়। হারুন প্রতি সপ্তাহে একবার মায়ানমার যান, কারণ তিনি ওই দেশের নাগরিক। বৈদ্যনাথ পাহাড় এলাকার এক দোকান থেকে টাকা নয় মায়ানমারের মুদ্রা দিয়ে হারুনকে খাবার কিনতে দেখে চোখ আটকে গেল তালাশ টিমের। কয় টাকা কিনছেন? 100 টাকা কিনছি। 100 টাকা বুট এখানে? জি। এত অল্প কেন? এই যে টাকার মূল্য। হ্যাঁ। কোন টাকা এটা? বার্মা টাকা। বার্মা টাকা চলে? চলে। রোহিঙ্গা সমস্যাটি ওই টেকনাফ বা কক্সবাজার এলাকার পুরো সামাজিক ভারসাম্যকেই হুমকির মধ্যে ঠেলে দিয়েছে। ইয়াবার মতো খুব দ্রুত না হলেও এটি বিস্তৃত হচ্ছে দেশের অন্যান্য স্থানেও। ইয়াবার কথা বলছি কারণ যুব সমাজকে ধ্বংসকারী এই মাদক আসলে রোহিঙ্গাদের হাত ধরেই বাংলাদেশে প্রবেশ করেছে, আর স্থানীয়রা নিজেদের স্বার্থে সেটাকে উস্কে দিয়েছে। ভবিষ্যতে কখনো এই মাদক নিয়ে বিস্তারিত অনুসন্ধানের প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদের। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।